রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা ঝুঁকিতে পুরো অঞ্চল, বললেন প্রধান উপদেষ্টা। টেকসই প্রত্যাবাসনে সকলের সহযোগিতা কামনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা আপিল বিভাগে বাতিল। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, দাবি আইনজীবীর। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী। নৈরাজ্য প্রতিরোধে কঠোর হওয়ার আহ্বান। এবং উপদেষ্টার সঙ্গে আলোচনার অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের। যৌক্তিক দাবির পক্ষে শিক্ষক সমিতি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীলতা নষ্ট হবে। আজ দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। প্রতি বছর প্রায় ৩২,০০০ নবজাতক যুক্ত হচ্ছেন। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন বলেও জানান তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন। এবং আমাদের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা অ্যাফেয়ার্স ডক্টর খলিলুর রহমান, উনি কথা বলেছেন। আমার জাপানি একজন এক্সপার্ট ছিলেন, উনি কথা বলেছেন, এবং অন্যান্য অফিসিয়ালরা বলেছেন। এটা একটা খুবই, আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল, এবং আমরা আশা করছি পুরো স্লোলি বা স্টিলিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা, ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে প্রচুর সম্ভাবনাময় একটি আশ্চর্যজনক দেশ। তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের ৭ রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই। যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেয়া হয়, তাহলে শিক্ষিত তরুণদের হাতে প্রযুক্তি থাকা অবস্থায় বাংলাদেশ একটি অত্যন্ত সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। Density-wise, it is the highest in the world. So in that tiny piece of land, we are 180 million people and growing. Half the population is under the age of 27. It's a very young population. Young population with access to technology, access to knowledge, access to everything. And when I say young people, I'm not talking about male young people. Women, young girls led this movement all around the country. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ৬ কর্মকর্তা গত বছরের ৮ জুলাই আবেদন করেন। গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ৫ আগস্টের পর রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত বছরের ১১ আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে তা নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে।
তাই আওয়ামী লীগের দমন নীতি স্পষ্ট করা তাদের দায়িত্ব বলেও মন্তব্য করেন রিজভী। বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা তৃণমূলে ঘাপটি মেরে আছে এবং তারা সহিংসতার জন্য অর্থ ও অস্ত্র মজুত করছে। যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, লুটপাট করেছে, তারা কোথায় লুকিয়ে আছে এই প্রশ্ন তুলে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার এসব চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জনগণ তাদের ব্যর্থ বলবে। বেলা 11:30টায় মানিকগঞ্জ সদরে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের 5টি দাবি যৌক্তিক বলে মন্তব্য করে তাদের দাবির সাথে একমত পোষণ করেছে শিক্ষক সমিতি। তবে ভিসি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তার পদত্যাগের পক্ষে নয় বলেও জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। বেলা 12:30টায় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এদিকে শিক্ষক উপদেষ্টার সাথে আলোচনার পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি কুয়েটের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির আহ্বায়ক অধ্যাপক ডক্টর তানজিমউদ্দিন খান সহ অন্য 2 সদস্য অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এ সময় তারা আন্দোলন প্রত্যাহারের জন্য অনুরোধ করেন। সিদ্ধান্ত আমরা নেব, সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। এর প্রত্যেকটা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ তাদের অবস্থান থেকে নড়বে না এবং শিক্ষকবৃন্দ কোনো একাডেমিক কার্যক্রম প্রয়োজনে, একাডেমিক কার্য যেহেতু ডিসিপ্লিনারি কমিটি এখনো হয়নি, বাকি আছে, প্রয়োজন হলে শিক্ষকবৃন্দ সেই অবস্থান বজায় রেখেছে। সবার সাথে কথা বলবো, কথা বলে আমরা বুঝি, তারপর আমরা নিশ্চয়ই একটা সুষ্ঠু সমাধান, এবং শিক্ষার্থীদের স্বার্থটাই, যেহেতু বিশ্ববিদ্যালয়ে তো আর শিক্ষার্থী ছাড়া হয় না, এবং আমরা যে শিক্ষক, এটা শিক্ষার্থীদের জন্যই আমরা শিক্ষক, যার ফলে শিক্ষার্থীদের স্বার্থটাই আমাদের কেন্দ্রে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেন শাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। এই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামিমা সুলতানা। 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার 5 দিন পর 2020 সালে 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বেলা 12টা থেকে শুরু হওয়া এই অভিযানে একাধিক ভবন ভেঙে ফেলা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ফারজানা খানম ও শাহিদুল ইসলাম। এর আগে সকাল 10টার দিকে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি বলেন, যারা খাল বিল দখল করে বসে আছে তাদের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলের নামে, অফিস মসজিদের নামে দখল, বাড়ির নামে দখলদারদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এখনও সরকারি জমি দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তাদের দ্রুত সেই জায়গা ছেড়ে দিতে হবে, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঢাকাবাসীকে জানিয়ে দিতে চাই, খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। বাড়িটা তো স্থায়ীভাবে করছেন, কিন্তু সরকারি জমির উপরে, খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। আমরা সিটি কর্পোরেশন প্রশাসক বরাবর কয়েকটা চিঠি দিয়েছি যে আমাদের জায়গাটা একটু ডিজিটালভাবে সার্ভে করেন। ওনারা একটা অ্যানালগ সার্ভে করছে, সেই সার্ভেতে আমাদের মনোভূত হয়নি। আমরা বলছি যে সেটা ভুল ছিল, তাদেরকে কয়েকবার চিঠি দিচ্ছি। চিঠি দেওয়ার পরও তারা সেটা অনুপাত না করে আজকে তারা ভাঙতে আসছে। আমরা গতকাল পর্যন্ত আমরা হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছি, ওনাদের কাছে রিসিভও করেছি। ওনারা সেই এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছে। ভোর 4:30টার দিকে উপজেলার মাধবপুর বাংলোঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান ভোরে ওই 3 যুবক ট্রেনে কাটা পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে ওই 3 যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। দর্শক, এখন চলে যাব খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। তিনি আমাদেরকে জানাবেন যে সেখানে কুয়েটের যে শিক্ষার্থীরা এখন অনশন করছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য। বাবুল, বর্তমানে কুয়েট ক্যাম্পাসে পরিস্থিতি কেমন দেখছেন? জি মুখর, আপনাকে ধন্যবাদ। মুখর, আজকে অনশন কর্মসূচির তৃতীয় দিন, অর্থাৎ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা যে অনশন করছে সে কিন্তু আজকে তৃতীয় দিন। তারা কিন্তু এই জায়গাটাই কিন্তু অনশন করছিল। একের পর এক এ পর্যন্ত 9 জন শিক্ষার্থী কিন্তু গুরুতর অসুস্থ হয়েছে, যাদের কিন্তু বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে এবং 2-3 জনকে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু এখানে আমার সামনে বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়েছে। সেই কারণে কিন্তু তাদের কুয়েটের এই শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার খুলেছেন এবং সেখানে কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখর, আপনাকে একটু জানিয়ে রাখি, গেল 28শে ফেব্রুয়ারি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলনে যান এবং সেখানে কিন্তু 25শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং সেই সাথে কিন্তু হল বন্ধ ঘোষণা করেন। গেল 14ই এপ্রিল যে খুলনার যে কুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের 37 জনকে বহিষ্কার করেন এবং সেই সাথে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েন সিন্ডিকেটের সবাই, যে কারণে কিন্তু শিক্ষার্থীরা আবার ফুঁসে ওঠে। অন্যদিকে এই যে কুয়েটের যে সিন্ডিকেটের সবার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা তাদের কার্যক্রম চালিয়ে যায় এবং 15ই এপ্রিল কলেজ ভার্সিটিতে প্রবেশ করেন। সেখানে কিন্তু তারা তালা ভেঙে তাদের হলে প্রবেশ করেন। সেই সাথে কিন্তু তারা এক দফা দাবি দিয়ে 22 তারিখ থেকে তারা কিন্তু এক দফা দাবি দিয়েছেন এবং সেই দাবির প্রেক্ষিতে আজকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে কুয়েটের যে ভিসি রয়েছেন তারা অপসারণ দাবি, এবং যে কারণেই হোক তাদের এই দাবি না মানা পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। মুখর, আপনাকে একটু জানিয়ে আর কি, সকালে কিন্তু শিক্ষা উপদেষ্টা এই জায়গায় এসেছিলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তিনি তাদের আশ্বস্ত করেছেন যে তাদের দাবি মানা হবে, কিন্তু তিনি সেই সাথে কিন্তু তাদের এই আন্দোলন প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা তাদের সেই দাবি প্রত্যাখ্যান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে আরেকটি বিষয় যে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে তদন্ত কমিটি 3 সদস্যের একটি কমিটি এসেছিলেন, তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। সেই সাথে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং শিক্ষকদের সাথে কথা না বলে তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদের দাবি মানা হবে এরকম প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কারণে কিন্তু তাদের এই আন্দোলন প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছেন। তবে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবে, তাদের কিন্তু অনশন তারা প্রত্যাহার করবে না। মুখর, এই ছিল আমার কাছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাবুল আক্তার খুলনা থেকে জানাচ্ছেন কুয়েটে শিক্ষার্থীদের অনশনের সবশেষ খবর। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। অসময়ে নদী ভাঙনে ঘুম নেই জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার তীরবর্তী হাজারো মানুষের। গত 1 মাসে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত 1/2 ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করলেও থামছে না ভাঙনের তীব্রতা। তাই বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধি ABM রব্বানী বাপ্পির তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। স্বপ্ন ভাঙনে কেউ হারিয়েছেন বসত বাড়ি, আবার কারো আবাদি জমি, কেউ আবার সব হারিয়ে বসতি গড়েছেন অন্য গায়ে। প্রতি বছর বর্ষায় ভাঙন দেখা দিলেও এবার শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার ভাঙনের কবলে প্রায় 5 কিলোমিটার এলাকা। তীব্র ভাঙনের কবলে চর ডাকাতিয়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও হাজারি গ্রামের 0.5 কিলোমিটার এলাকা। তাদের ফসলি আবাদ, ভুট্টা, পাট, গম এলে সব ভেঙে নিছে। এখন যে যা ঘর তুলবো মানে ওই ঘর তোলার জায়গা আর নেই। 1200 ভোটার ছিল এই হাজারি গ্রামে,
এখন আমাদের এই 2011 সাল থেকে এই নদী ভাঙতে ভাঙতে আজকে আমাদের এই একটা স্কুল ছিল, এখানে সরকারি স্থাপনা, স্কুলের কাছে নদী এসে গেছে। ভাঙনে গত এক মাসে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। ঝুঁকিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। এখানে যে বসত বাড়ি ঘর ছিল, প্রায় 1000-2000 যে বসত বাড়ি ঘর ছিল, সেই ঘর বাড়িগুলো নদী ভাঙনের কবলে পড়ছে। এখন এই স্কুলটা হুমকির মুখে। এই যে কিছু বস্তা ফেলেছে, আরো দূর কিছু বস্তা ফেলাবার হয়, তাহলে আল্লাহর রহম ভাঙনটা বদ্ধ হইল। এমন বাস্তবতায় ভাঙন রোধে জিওব্যাগ ফেলে ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এমার্জেন্সি বেসিসে চর ডাকাতিয়া পাড়ায় এমার্জেন্সি কাজ গ্রহণ করেছি। ওখানে 2টি প্যাকেজে এই কাজটি বাস্তবায়ন হচ্ছে এবং সেই সাথে এই এলাকায় একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। বাপদাদার ভিটেমাটি রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি যমুনা পাড়ের মানুষের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সাভারের রেলিক সিটিতে চাঁদা চাওয়ার অভিযোগে মানববন্ধন করা হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এই মানববন্ধন করা হয়। এসব বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজের কাছে চাঁদা চেয়ে আসছিল। না দেয়ায় চক্রটি তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায়। এদিকে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় কর্মচারী রুহুল আমিনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খুব শিগগিরই নির্বাচন করার কোনো লক্ষণ সরকারের ভেতরে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি আশা করছেন দ্রুতই নির্বাচন দেবে সরকার। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসরা আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রাধান্য পায় জাতীয় নির্বাচন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডিজিটাল মাধ্যমে বিদেশি থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের সমালোচনা করেন। সকলের কথা বলার অধিকার আছে ভাই, আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম। এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না, আমাদের জন্য, আমাদেরও কথা বলার অধিকার আছে। আপনাদের কথা আপনারা বলেন, আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারো চরিত্র হনন করেন না। আলোচনায় উঠে আসে সংস্কার প্রসঙ্গ। এ সময় মির্জা আব্বাস বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, তবে বিপদ ডেকে আনে এমন সংস্কার দেশে প্রয়োজন নেই। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনে হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি। সমালোচনা করেন রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তব্যের। জানান, এনসিপির নেতারা অবুঝ শিশুদের মতো আবদার করছে। প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। সুতরাং যে দলই হোক, বিএনপি, জামাত সহ অন্যান্য যত এনসিপি সহ যত দল আছে, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগকে দেশে যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মির্জা আব্বাস। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা ঝুঁকিতে পুরো অঞ্চল, বললেন প্রধান উপদেষ্টা। টেকসই প্রত্যাবাসনে সকলের সহযোগিতা কামনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা আপিল বিভাগে বাতিল। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, দাবি আইনজীবীর। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী। নৈরাজ্য প্রতিরোধে কঠোর হওয়ার আহ্বান। এবং উপদেষ্টার সঙ্গে আলোচনায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের। যৌক্তিক দাবির পক্ষে শিক্ষক সমিতি।
এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।